ভাইয়ার বন্ধুকে ফোন করে বলে দেন তিনি বাড়ি ফিরছেন এবং অটো রিক্সাটা রেডি রাখতে বলেন। তৌহিদ ভাই তখন অটো রিক্সা চালাতেন, তাই আমার বড় ভাইয়ের কথা শুনে তিনি তার সব কাজ শেষে ভাড়া মিটিয়ে ভাইয়ার জন্য অপেক্ষা করতে থাকেন। ভাইয়ার ফিরতে ফিরতে অনেকটা রাত হয়ে যায়, আনুমানিক রাত 11:30 বা 12টা বাজে। তখন তিনি তার বন্ধুর সাথে অটোতে করে বাড়ি ফিরছেন। নার্সারির পাশ দিয়ে আমাদের বাড়ির রাস্তাটা কাছে হবার কারণে তিনি সেই রাস্তা দিয়ে বাড়ি ফেরার কথা বলেন, কিন্তু সেই সময় তৌহিদ ভাই আমার বড় ভাইকে নার্সারির ঘটনার ব্যাপারে কিছু জানায়নি, কারণ তিনি ভূত জিনে বিশ্বাস করতেন না। তারা দুজন অটোতে বসে গল্প করতে করতে সামনে এগোচ্ছিলেন। নার্সারির সামনের রাস্তায় পৌঁছতেই হঠাৎ ভাইয়া লক্ষ্য করলেন অটোর হেডলাইটের আলোতে ঘাসের ওপর বিশাল এক শোল মাছ দেখা যাচ্ছে। শোল মাছটা অন্য সব মাছের তুলনায় অস্বাভাবিক রকমের বড় ছিল। মাছটা দেখতে ভাইয়া অটো থামিয়ে রাস্তায় নামে। ভাইয়া তার বন্ধু মাছটা ভালোভাবে দেখার জন্য যেই সামনের দিকে পা বাড়ায়, ঠিক তখনই চোখের পলকে মাছটা যেন ভ্যানিশ হয়ে যায়, আর নার্সারির ভেতরে আবারও সেই তুফান ওঠে। ভাইয়া এবং বন্ধু নার্সারির বাইরে রাস্তায় দাঁড়িয়ে সবটা দেখছিলেন। হঠাৎ ভাইয়ার বন্ধু তৌহিদ ভাইয়া নার্সারির গেটের সামনে একটা ছোট বাচ্চার কাটা মাথা দেখতে পান। তিনি ভাইয়াকে দেখে বিষয়টা জানানোর আগেই ছোট মাথাটা বিশাল আকার ধারণ করতে থাকে। একটা সময় ছোট মাথাটা গড়িয়ে টায়ারের থেকেও বড় হয়ে হাওয়ায় ভাসতে থাকে এবং সে সেখানে বলিষ্ঠ কণ্ঠে তাদের সাথে কিছু বলতে থাকে এবং তাদেরকে জানিয়ে দেয় যে এখন থেকে যদি এখানে কেউ আসে তাহলে তার সাথেই খারাপ কিছু ঘটবে। এটা বলেই ছোট বাচ্চার কাটা মাথাটা হাসতে হাসতে অন্ধকারে মিলিয়ে যায়। এই দৃশ্য আমার ভাইয়া এবং তার বন্ধু সহ্য করতে পারেননি, তারা ওখানেই অজ্ঞান হয়ে পড়ে যান। ফজরের নামাজ পড়তে গিয়ে মুসল্লিরা নার্সারির পাশের রাস্তায় তাদের দুজনকে পড়ে থাকতে দেখে বাড়িতে পৌঁছে দিয়ে যান। পরবর্তীতে তাদের কাছ থেকে ঘটনাটা জানা যায়। এই ঘটনার পর গ্রামের মানুষ একটু সতর্ক হয়ে যান। তারা আমাদের উজির পুকুর জামে মসজিদের ইমামকে ডেকে জায়গাটা দেখান এবং একটা সমাধান দিতে বলেন। ইমাম সাহেব পুরো জায়গাটা ঘুরে দেখে বলেন এখানে খারাপ কিছুর অস্তিত্ব আছে। এই নার্সারির কারণে তারা আরো শক্তিশালী হয়ে উঠেছে। যত দ্রুত সম্ভব এখান থেকে নার্সারি সরিয়ে ফসলি জমি আবাদ করুন, ইনশাল্লাহ আপনাদের সমস্যার সমাধান হয়ে যাবে। ইমাম সাহেবের কথা শুনে গ্রামবাসীরা দুদিনের মধ্যে জায়গাটি পরিষ্কার করে ফেলে এবং আস্তে আস্তে সেটাকে সরিয়ে ফসলি জমিতে পরিণত করে। আজ ওই জায়গাটা সম্পূর্ণ ফসলি জমি এবং বর্তমানে ওখানে আর কোনো সমস্যা হয় না। তবে ঘটনা 4 বছর পর অর্থাৎ 2019 সালে ওই নার্সারিতে থাকা এনজিওর একজন কর্মকর্তা আমাদের গ্রামে আসেন। তিনি যে ঘটনা বলেন সেটা বেশ ভয়ঙ্কর। তিনি গ্রামে আসার পর গ্রামের মানুষ হন্যি হয়ে তার কাছে গিয়ে সবটা জানতে চায়। গ্রামবাসীর প্রশ্ন ছিল একটাই, তারা কাউকে কিছু না বলে কেন চলে গিয়েছিল। এনজিওর লোকটা সবাইকে শান্ত করে ঘটনাটা খুলে বলেন। তিনি বলেন নার্সারি তৈরি হওয়ার পর সবকিছু ঠিক ছিল, তবে 4-5 দিন পর আমাদের সাথে ঝামেলা শুরু হয়। প্রতি রাতে আমরা ছোট বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পেতাম, কিন্তু বাইরে গিয়ে কাউকে দেখতে পেতাম না। একদিন রাতে আমি রুম থেকে বেরিয়ে নিচে গিয়ে দেখি 1.5 থেকে 2 বছরের একটা বাচ্চা মাটিতে বসে কাঁদছে। কাছে গিয়ে তার পরিচয় জানতে চাইলাম, কিন্তু সে কোনো উত্তর না দিয়ে কাঁদতে থাকে। কাছে গিয়ে তখন বাচ্চাটাকে কোলে নেব, ঠিক তখনই মুখের সামনে সে হাতটা সরিয়ে আগুনের মতো লাল টকটকে চোখ দিয়ে আমাদেরকে তাকিয়ে আমাকে চলে যেতে বলল। এটা বলেই আমার চোখের সামনে বাচ্চাটা গায়েব হয়ে যায়। আমি এটা দেখে আল্লাহ বলে চিৎকার দিয়ে দৌড়ে রুমে ঢুকে পড়ি। সবাই আমাকে হাঁপাতে দেখে কারণটা জিজ্ঞেস করলে আমি সবাইকে সবটা খুলে বলি, কিন্তু তারা তখন ব্যাপারটা খুব একটা আমলে নেয় না। তবে এরপর যা ঘটে আমরা সবাই দেখেছি এবং জীবন বাঁচাতে আমরা এখান থেকে পালিয়ে গেছি। ওই দিন রাতে আমরা সবাই ঘুমিয়েছিলাম। হঠাৎ বাইরে দরজায় কড়া নাড়ার শব্দ। বাইরে গিয়ে কাউকে খুঁজে না পেয়ে বাকি সবাই ঘুম থেকে উঠে পড়ে। কান্নার শব্দের উৎসটা খুঁজতে ওই রাতে আমরা সবাই বাইরে বেরিয়ে পড়ি। আমরা যখন নার্সারির চারিদিকে খোঁজাখুঁজি করছিলাম, ঠিক তখনই নার্সারির ভেতরে যেন ঘূর্ণিঝড় বয়ে যাচ্ছিল, আর কান্নার শব্দটাও যেন থেমে গেল। ঝড় দেখে আমরা যেই না রুমে ঢুকতে নেব, ঠিক তখনই দেখলাম একটা বিশাল আকৃতির পাখি উড়তে উড়তে এসে নার্সারির পাশে থাকা খেজুর গাছের উপরে বসলো, আর ঠিক তার পর মুহূর্তেই ঝড়টা থেমে গেল। বুঝতে বাকি রইল না এই ঝড়টা বিশাল আকৃতির ওই পাখির মেলে ধরা ডানার কারণে। এটা ভাবতে ভাবতে আমরা দেখলাম একটা কাটা মাথা নার্সারির চারিদিকে ঘুরে বেড়াচ্ছে এবং সে আমাদের এখান থেকে চলে যেতে বলছে। যা হোক,
এটা ছিল আমাদের গ্রামের দ্বিতীয় এবং অন্যতম ভৌতিক স্থানের ঘটনা। আমাদের গ্রামে এরকম আরো অনেক ঘটনা আছে, সময় পেলে ইনশাল্লাহ শেয়ার করব। পিয়ার ভাই আমাকে তার গ্রামের ব্যাপারে প্রথমে এটুকুই বলেছিলেন, তবে এরকম একটি ভৌতিক গ্রামে মানুষ বসবাস করছে, অনেকের সাথেই ঘটনা ঘটছে, তাই একটু কৌতূহল বশত পিয়ার ভাইকে জিজ্ঞেস করি তার নিজের সাথে কখনো কোনো ঘটনা ঘটেছে কিনা, যদি থাকে তাহলে সেটাও শেয়ার করেন। পিয়ার ভাই একটু হেসে বলেন, হ্যাঁ আমার সাথেও কিছু ঘটনা ঘটেছে, তবে সেগুলো ছোট ছোট। এরপর তিনি তার সাথে ঘটে যাওয়া ছোট্ট কয়েকটি ঘটনা শেয়ার করেন। ঘটনাটি প্রায় 7 বছর আগেই বলেছি। ছোটবেলা থেকেই আমি একটু ডানপিটে স্বভাবের। একদিন বিকেলে আড্ডা দিতে দিতে আমি আর আমার 4 বন্ধু ফন্দি আঁটি চুরি করে খেজুরের রস খাবার জন্য। যেই ভাবা সেই কাজ। 4 বন্ধুর মধ্যে একজন জিজ্ঞেস করে, খেজুরের রস চুরি করবো কোত্থেকে? আমাদের বাড়ির আশেপাশে তো কোনো খেজুরের গাছ নেই। আমি ওর কথা শুনে বললাম, আরে চিন্তা করিস না, আমি তো আছি। কোথায় রস পাওয়া যাবে সেটা আমি আগে থেকে খোঁজ নিয়ে রাখছি। আমাদের গাং পারে অনেকগুলো খেজুর গাছ, আমরা সেখানে অবশ্যই খেজুর রস পাবো। তবে জায়গাটা বেশ দূরে হবার কারণে আমাদের মধ্যে একজন বলে উঠল, আরে গাং পাড় তো অনেক দূরে, রাত বিরাতে অত দূর যাওয়াটা কি ঠিক হবে? আমার মধ্যে ওখানে যাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ আমি ছোট মামার কাছে শুনেছি জায়গাটা কি বেশ ভয়ঙ্কর। রাতের বেলা নাকি ওখানে অনেক কিছু খপ্পরে পড়ে অনেকে অসুস্থ হয়ে গেছে। আমি ওর কথা শুনে এক প্রকার তুচ্ছ তাচ্ছিল্য করে বললাম, আরে ধুর, ওখানে ওসব কিছু নেই, এগুলো সব মানুষের মনের ভুল। আমাদের সাথে যেতে চাইলে চল, না গেলে এখানেই থাক। 5 জন বন্ধুর মধ্যে একসাথে যাওয়ার কথা শুনে একটা সময় সেও রাজি হয়ে যায়। এরপর আমরা আমাদের প্ল্যান মোতাবেক সেই রাতে গাংপাড়ের দিকে রওনা দেই খেজুর রস খাওয়ার উদ্দেশ্যে। আমরা 5 জন বন্ধু যখন বাড়ি থেকে বেরোলাম তখন ঘড়িতে সময় রাত 8টা। যাওয়ার পথে আমাদের তেমন কোনো সমস্যা হয়নি। প্রায় 1.5 ঘন্টা হাঁটার পর আমরা গাংপাড়ের সেই খেজুর গাছের নিচে গিয়ে পৌঁছাই। সেখানে গিয়ে দেখি বেশ কয়েকটা গাছেই হাড়ি লাগানো আছে। সময়টা তখন রাত 9:30। এক বন্ধু বেশ ভালো গাছে উঠতে পারে, ও একটি গাছে উঠে হাড়ি নামিয়ে দেখে তখন রস পড়েনি। তাই আমরা আরো 1 ঘন্টা অপেক্ষা করব বলে ঠিক করি। আমাদের মাথায় তখন একটা কথা ছিল, যেভাবেই হোক আজ খেজুরের রস খেয়েই বাড়ি ফিরবো। 1 ঘন্টা অপেক্ষার পর আমার বন্ধুকে আবারও গাছে উঠতে বলি। সে আবার আমার কথা শুনে তত্তর করে গাছে উঠে পড়ে। 3-4টা গাছ থেকে রস নামানোর পর আমার ওই বন্ধু যখনই আরেকটা গাছে রস নামাতে যাবে, ঠিক তখনই আমি দেখতে পেলাম খেজুর গাছের একটি ডালের উপর ছোট্ট এবং কালো একটা অবয়ব হাতে তার ধারালো দা নিয়ে বসে আছে। আমি আমার বন্ধুকে ব্যাপারটা জানানোর আগেই সে ওপরের দিকে তাকায় আর জিনিসটা দেখে ভয়ে নিজেকে ধরে রাখতে পারে না এবং সে গাছ থেকে পড়ে যায়। সবার মুখে তখন একটাই কথা, পালা। আমরা 5 জনই জীবন বাঁচাতে দৌড় দেই, কিন্তু কিছু দূর যাওয়ার পরে পেছনে তাকিয়ে দেখি আমাদের পিছে সেই অবয়বটি অন্য একটি গাছের ডালে দাঁড়িয়ে আছে। সেই মুহূর্তে আমরা 5 জনই অবয়বটিকে স্পষ্টভাবে দেখতে পাই আর ভয়ে উল্টো দিকে দৌড় দেওয়ার আগেই অবয়বটি আমাদের বলে যে কাজটা ভালো হয়নি। এটা বলে সেই ছোট অবয়বটি গাছ থেকে লাফ দিয়ে মাটিতে পড়ার সাথে সাথেই কেমন যেন একটা বিশাল আকৃতির ছায়া মূর্তিতে পরিণত হয়। আমরা সবাই পেছন ফিরে দৌড় দেই এবং আমার এক বন্ধু বলে, সামনে একটি কবরস্থান আছে, তাড়াতাড়ি কবরস্থানে ঢুকে পড়, শুনেছি কবরস্থানে খারাপ কিছু আসতে পারে না। ওর কথা শুনে আমরা সবাই কবরস্থানে ঢুকে পড়ি। ঠিক পর মুহূর্তে কবরস্থানের বাইরে দাঁড়িয়ে অবয়বটি রাগান্বিত ভাবে আমাদের দিকে তাকিয়ে থাকে। এর কিছুক্ষণ পর সেই অবয়বটি গায়েব হয়ে যায়। ওই দিন রাতে কবরস্থানে থেকে বের হবার মতো সাহস কারোরই ছিল না। একদম ফজরের পরে আমরা কবরস্থান থেকে বেরিয়েছি আর বাড়ি ফেরার পথে এটা নিয়ে বেশ ঝামেলা হয়েছে। ঘটনার পর কয়েকদিন পর্যন্ত আমাদের 5 জনেরই বেশ ভালো কম বেশি জ্বর ছিল। অনেক চিকিৎসার পরেও যখন জ্বর ভালো হচ্ছিল না, তখন বাড়িতে সব ঘটনা খুলে বলতে বাধ্য হই। ঘটনা শোনার পরপরই আব্বা গ্রামের মসজিদের ইমামকে বাড়িতে ডেকে নিয়ে আসেন। ইমাম সাহেব সবটা শুনে চুপ করে থাকার পর বললেন, ওটা খুবই খারাপ আর শক্তিশালী জিন ছিল, তোমাদের ভাগ্য ভালো আর তাই আল্লাহ তোমাদের বাঁচিয়ে দিয়েছেন। উনি পানি পড়া দিয়ে যান এবং সেটা খেয়ে 3 দিনের মাথায় আমরা পুরোপুরি সুস্থ হয়ে যাই। সুস্থ হবার পর আমরা 5 বন্ধুই তওবা করেছিলাম কখনো চুরি করব না আর রাতের বেলা এই ধরনের জায়গায় আর কখনো যাব না। এটা ছিল আমার সাথে ঘটে যাওয়া একটা ছোট্ট ঘটনা। তবে আপনাকে আমি আরো একটি ঘটনা বলতে পারি যেটা আমার বাড়ির পাশের পুকুরে ঘটেছে। যেহেতু আমার ঘটনা বলে দিলাম সেহেতু এটাও বলতে পারি, কারণ ঘটনাটা নিজের চোখে দেখেছি। ঘটনাটি ঘটেছে আজ থেকে প্রায় 14 বছর আগে। এটি মূলত আমাদের বাড়ির পেছনের একটি পুকুরকে নিয়ে। এই পুকুরটিকে নিয়ে অনেক ঘটনা রয়েছে, তবে আমার নিজের চোখে দেখা একটি ঘটনা শেয়ার করছি। শুরুতে বলি, পুকুরটির নাম কালীতলা পুকুর। অনেক বছর আগে থেকেই এই পুকুরে
নানা রকমের পূজার সামগ্রী ডুবানো হতো, সেজন্যই পুকুরের পানি সবসময় কালো রঙের হয়ে থাকত। তবুও মানুষ তাদের নিত্য প্রয়োজনীয় কাজে, যেমন কাপড় কাচা, থালা বাসন মাজা, গোসল সহ বিভিন্ন ধরনের কাজে পুকুরটি ব্যবহার করত। সে সময় কোনো প্রকার সমস্যা ছিল না। তবে হঠাৎই একদিন একটি অদ্ভুত ঘটনা ঘটে। গ্রামের একজন ওই পুকুরে গোসল শেষে বাড়ি ফিরে যখন তার চুলের দিকে তাকায়, তখন দেখে চুলগুলো কেমন যেন কোকড়া কোকড়া হয়ে গেছে আর জট বেঁধে গেছে। ঘটনাটি প্রথমে তার কাছে একটু অদ্ভুত মনে হলেও একটা সময় সবাই সাধারণভাবেই নেয়। কিন্তু এর কিছুদিন পরেই ঘটে এক মর্মান্তিক ঘটনা। আমার এক দূর সম্পর্কের চাচাতো বোন ভর দুপুরে ওই পুকুরে গোসল করতে যায়। সময়টা তখন প্রায় দুপুর 12:30। আমরা সেই বোন পুকুরে নেমে গোসলের সময় দুটো ডুব দেওয়ার পর আর পানি থেকে উঠেও আসছিল না। সে সময় আরো অনেকেই এসে সেই পুকুরে গোসল করতে চায়, কিন্তু কেউ তাকে খেয়াল করেনি। অনেকক্ষণ হয়ে যাওয়ার পর বাসার মানুষ যখন তাকে খোঁজাখুঁজি করতে শুরু করে, তখন অনেকেই বলে তারা নাকি আমার বোনকে দুপুরবেলা সেই পুকুরে গোসল করতে দেখেছে। পুকুর ও পুরো গ্রামে অনেক খোঁজাখুঁজি করেও তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। দুপুর গড়িয়ে সন্ধ্যা হলেও তাকে কোথাও খুঁজে না পেয়ে বাসায় কান্নার রোল পড়ে যায়। ওই দিন রাতে পুকুরের পাশের বাড়ির একজন মহিলাকে স্বপ্ন দেখানো হয় আমার চাচাতো বোনকে কালীতলা পুকুরে গোসলের সময় কেউ একজন ডুবিয়ে নিয়ে যাচ্ছে। সকালে উঠেই সেই মহিলা স্বপ্নের ব্যাপারটা সবাইকে জানালে আবারও পুকুরে খোঁজাখুঁজি শুরু হয়, কিন্তু এবারও কোনো লাভ হয় না। 2-4 দিন কেটে যাওয়ার পর তার কোনো হদিস মিলছিল না। এদিকে গ্রামের অনেকেই ব্যাপারটা নিয়ে কিছু মুখরোচক গল্পও তৈরি করেছিল। বলেছিল মেয়েটি হয়তো কারোর সাথে পালিয়ে গেছে। তবে হঠাৎই 8ম দিনের মাথায় সেই কালীতলা পুকুরে আমার বোনের লাশ ভেসে ওঠে। আমার বোন 8 দিন আগে যে সময় পুকুরে ডুব দিয়েছিল, ঠিক সেই সময়েই তার লাশটা ভেসে উঠেছিল। সময়ের সবচেয়ে আশ্চর্যের বিষয় হলো, যখন তার লাশটা পানি থেকে তোলা হয় তখন মনে হচ্ছিল মাত্র কয়েক মিনিট আগে কেউ তাকে মেরে পুকুরে ভাসিয়ে দিয়ে গেছে। এরপর থেকে একে একে তার জানাজা এবং দাফন সম্পন্ন করা হয়। এই ঘটনার ব্যাপারে পরবর্তীতে অনেক হুজুর এবং ইমাম সাহেবকে জিজ্ঞেস করা হলেও তারা সেভাবে কিছু জানাতে পারেননি। ব্যাপারটা আজও আমাদের কাছে রহস্য হয়েই রয়ে গেছে। এই ঘটনার পর থেকেই কালীতলা পুকুরটি আর কেউ ব্যবহার করত না, এমনকি পূজার সামগ্রীও ডুবানো বন্ধ হয়ে গিয়েছিল। এখন পুকুরটি সম্পূর্ণ পরিত্যক্ত অবস্থায় রয়েছে। এরকম ছোট ছোট আরো অনেক ঘটনা রয়েছে, সুযোগ পেলে ইনশাল্লাহ স্টুডিওতে গিয়ে শেয়ার করব। তো এই ছিল পিয়াল আহমেদ তানভীর ভাইয়ের পাঠানো রহস্যে ঘেরা উজির পুকুর গ্রামের ঘটনা। আশা করি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। তবে সত্যি বলতে আমি একটি গ্রামের ব্যাপারে জানতে পেরে বেশ অবাক হয়েছি। পুরো গ্রাম জুড়ে প্রতিটা মুহূর্তে একটা ভূতুড়ে আবহ বিরাজ করে, আর গ্রামের মানুষগুলো বিষয়টা মানিয়ে নিয়েছে বেশ স্বাভাবিকভাবেই। কি অদ্ভুত, তাই না? যা হোক, আজ এই পর্যন্তই। তবে আপনাদের জন্য একটি চমক রয়েছে। ইনশাআল্লাহ খুব দ্রুত আপনারা এই গ্রামের ঘটনাগুলোর সাক্ষী কিছু মানুষের ভিডিও পেয়ে যাবেন। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং মোস্ট ইম্পর্টেন্টলি ভূত.com এর সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। থ্যাংক ইউ রোমান আপনার ঘটনার জন্য। আমাদের ইমেল অ্যাড্রেস হচ্ছে russell.bhoot.com@gmail.com। আপনার নাম, ঠিকানা এবং ফোন নাম্বার সহ আপনার জীবনে ঘটে যাওয়া ঘটনাও পাঠিয়ে দিন আমাদেরকে। ঘটনার শুরুতে অবশ্যই উল্লেখ করুন ঘটনাটা আপনি স্টুডিওতে এসে শেয়ার করতে চান, নাকি আপনি চান আপনার ঘটনা আমরা পড়ে শোনাই। যারা দেশের বাইরে আছেন তারা সরাসরি অডিও ক্লিপ পাঠাতে পারেন বা লিখেও পাঠাতে পারেন। আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। তবে